রায়েদ হঠাৎই আরো কাছে আসে, খুব ধীরে, খুব নিঃশব্দে। কানের পাশে তার ঠোঁটের ফিসফিসে শব্দ। আর ইউ মাই ওয়াইফ, রাইট? মৌনতা চমকে ওঠে, মুহূর্তটা ভারী হয়ে আসে। কথাটা যেন হৃদয়ের গভীরে গিয়ে বাজে। এতদিন পর এই শব্দটা, নিঃশ্বাস যেন আটকে পড়ে মৌনতার গলায়। হাতের জিনিসটা শক্ত করে ধরে রাখে, সব কিছু কেমন যেন গুলিয়ে যেতে থাকে হঠাৎ। সে কিছু বলতে চেয়েও গিলে ফেলে। চোখ দুটো অস্থির হয়ে ওঠে। রায়েদের চোখে এক ধরনের গভীর টান, এক অজানা দাবি যেটা না চাইতেই তার অস্তিত্ব বজায় রাখতে চায়। মৌনতার মনে হয় এক দৃষ্টিকে বলা যায় না, আবার হ্যাঁ বলার মতো অধিকারও যেন নেই। তবু নিজেকে সামলে নেয় সে। নরম হলে চলবে না, এই মুহূর্তে নয়। সে চোখ নামিয়ে নেয়, এরপর নিপুণ ভঙ্গিতে রায়েদের হাতের ফাঁক গলে বেরিয়ে যায়। যেতে যেতে চুলের গোছা একপাশে পড়ে আসে। লম্বা পেছনের ওড়নার আঁচল এক ঝটকায় দুলে ওঠে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে একবারও পেছন ফিরে তাকায় না। দরজা বন্ধ হয়ে যায় হালকা শব্দে। রায়েদ তাকিয়ে থাকে নিস্তব্ধ দরজার দিকে। রুমের ভেতরে কোথাও জমে ওঠে এক নিঃশব্দ বেদনা, নামহীন, শব্দহীন, কিন্তু প্রবলভাবে অনুভবযোগ্য। ভোরের প্রথম আলো ছায়া চৌধুরী ভিলার জানালা ছুঁয়ে আসছে। বাতাসে হালকা শিশিরের গন্ধ, ঘুম জড়ানোর নিস্তব্ধতা এখনো পুরোপুরি কাটেনি। এমন সময় মৌনতার ঘুম ভাঙে। ঘুম ভাঙে বললে ভুল হবে, তাকে জাগিয়ে তুলে এক ছোট্ট কোমল স্পর্শ। চোখ কুঁচকে হালকা করে সে পাতা ফাঁক করে তাকায়। নুভা পাশে বসে ওর চুলে আঙুল চালাচ্ছে, এদিক ওদিক এলোমেলো করে খেলছে চুপি চুপি। মৌনতার ঘুম ভাঙলেও বিরক্তি নেই, বরং একটা নির্ভেজাল মায়া ছুঁয়ে যায় মনটাকে। সে চোখ মেলে তাকাতেই নুভা হেসে দেয়। নুভার মিষ্টি সে হাসিটা যেন এক ফোঁটা সূর্যের আলো হয়ে মৌনতার হৃদয়ে ছুঁয়ে যায়। ঠিক যেন ওর চাওয়া পূরণ হয়েছে, এমন এক তৃপ্তি নিয়ে নুভা তাকিয়ে থাকে। নুভা ফিসফিস করে আওড়ায়, মুনু মুনু, তারপরেই উঠতে উঠতে মুনু। নুভার আদো আদো ছোট্ট বুলি, মানে মৌনতাকে সে তুলে ফেলেছে। নুভার এই বুলিতে যে কি অপ্রার্থিব আনন্দ ছড়িয়ে আছে পুরো রুম জুড়ে। হাত পা ছড়িয়ে উচ্ছ্বাসে ভরে যায় নুভার ছোট্ট দেহটা। আর মৌনতা শোয়া অবস্থা থেকে হাত বাড়িয়ে ওকে কোলে টেনে নিয়ে আলতো করে বুকে জড়িয়ে নেয়। মাথায় হাত রাখে, চুমু খায় ছোট্ট কপালে, যেন এক মুহূর্তেই সব কিছু থেমে যায়। সময় দাঁড়িয়ে পড়ে তাদের দুজনের সীমানায়। অনেকক্ষণ এভাবে কেটে যায়। হঠাৎ রুমে ঢুকে পড়ে সিমি। তড়িঘড়ি করে এগিয়ে এসে নুভাকে খাট থেকে কোলে তুলে নেয়। তার মুখে চাপা উত্তেজনা, কপালের রেখা যেন আর একটা বার্তা বহন করছে। মৌনতা অবাক হয়ে তাকায়। ছোটমার চোখে এতটা চাপা উৎকণ্ঠা সে আগে দেখেনি। কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই সিমির গলা কেঁপে ওঠে। হঠাৎ দ্রুত বলে ওঠে, মৌনতা, দ্রুত নিচে যা। মৌনতা থমকে যায়। গলার স্বরটা ভারী, কাঁপা কাঁপা। কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে। ছোটমা এমনভাবে বলে না। বুকের মধ্যে হঠাৎ করে চাপ পড়ে যায় তার। সে আর সময় নষ্ট করে না, তড়িঘড়ি করে ওঠে। অগোছালো চুলগুলো হাত দিয়ে গুটিয়ে একটা খোপা করে নেয় কোনো মতে। ওড়না গলায় জড়িয়ে কাঁধে ফেলে দ্রুত পা বাড়ায়। দরজার দিকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে সিমি চুপচাপ দাঁড়িয়ে থাকে তার পানে। চোখে একরাশ দুশ্চিন্তা, ঠোঁটে চেপে রাখা একটা দীর্ঘ মলিন শ্বাস। আবার কি অপেক্ষা করছে কে জানে। নিবিড় চৌধুরী আজ অদ্ভুত রকম গম্ভীর হয়ে টেবিলে বসে আছে, একদম গম্ভীর। আশ্চর্য, সত্যি আশ্চর্য। টেবিলে একে একে সাজানো হচ্ছে হরেক রকমের নাস্তা। শেহাতাজের পছন্দের সবই যেন একত্র। বোঝাই যাচ্ছে হৃদয়ের গভীরে যতই অভিমান জমে থাকুক, শেহাতাজ যে এই বাড়ির মেয়ে, সেই মর্যাদা ও যত্নে বিন্দুমাত্র ফাঁক রাখতে চায় না কেউ। নিবিড় চৌধুরী সবার সামনের চেয়ারটায় চুপচাপ বসে খাচ্ছে। কোনো বাড়তি কথা নেই, অঙ্গভঙ্গিতে কোনো উচ্ছ্বাস নেই। তার জায়গার পাশেই বসতেন আমান চৌধুরী।
শক্ত সমর্থ উপস্থিতি নিয়ে ছেলেদের সাথে একসাথে নাস্তা করতেন, কিন্তু এখন তিনি অনেক দিন ধরে অসুস্থ, বলতে গেলে প্রায় শুয়ে আছেন। হাসপাতালে নিতে চাইলেও রাজি করানো যায়নি, তাই বাধ্য হয়ে ঘরেই সবাই মিলে তার দেখাশোনা করছে। উনি সুস্থ থাকলে হয়তো আজও নিবিড়ের পাশে বসে থাকতেন, তাই ওনার সেই জায়গাটা এক প্রকার খালি পড়ে আছে। শেহাতাজ খাবারের প্লেট সামনে নিয়ে নীরবে বসে আছে, আর চোখে মাঝে মাঝে তাকিয়ে দেখছে ভাইকে। তার সেই চিরচেনা মুখ, কিন্তু আজ যেন তাতে অন্যরকম দূরত্ব আঁকা। পাশেই বসে সাদি আলতাফ যত্ন করে বোনের প্লেটে নানান কিছু তুলে দিচ্ছে। শেহাতাজ আশা করেছিল হয়তো ভাইও তুলে দিবে, কিন্তু এমন কিছু হলো না। নিবিড় চৌধুরী খেতে খেতে স্ত্রীর উদ্দেশ্যে শুধালো, ওই প্লেট থেকে শেহাতাজকে দাও। শেহাতাজ অবাক হয়ে তাকায়। যেটা যেটা তার পছন্দ সেগুলোই নিবিড় চৌধুরী স্ত্রীকে তার প্লেটে 2 বার করে রিপিট দিতে বলেছে, অথচ নিজের মুখে কোনো উষ্ণতা নেই, শুধুই একরকম নির্লিপ্ত ভঙ্গি। তার হুট করে মনের গভীর থেকে কিছু প্রশ্ন ভেসে উঠল। ভাই কি তাকে দেখে খুশি হয়নি? এত বছর পর ফিরে এসেছে সে, কাল বাড়ি ফিরলেও ভাইকে সামনাসামনি দেখা হয়নি। এত বছর পর আজই প্রথম মুখোমুখি দেখা, অথচ প্রথম কথাতেই নিবিড় চৌধুরী তার অবস্থা ছাড়া আর কিছুই জিজ্ঞেস করল না। এতদিন পরের এই দেখা, তবুও যেন কোনো আবেগ নেই ভাইয়ের চেহারায়। নিবিড় চৌধুরীর এই আচরণে শেহাতাজ মনে মনে ব্যথা পেল। চুপচাপ গলার কাছে জমে থাকা এক গুমোট অভিমান, যা বাইরে প্রকাশ পেল না, কিন্তু বুকের ভেতর নিঃশব্দে তার শ্বাস ভারী করে তুলল। নিবিড় চৌধুরী খেতে খেতে হঠাৎ থেমে শুধালো, খাচ্ছ না যে? শেহাতাজ মলিন একটুখানি হাসি দিল। সেই হাসির মধ্যে ক্লান্তি আর অভিমানের ছায়া মিলেমিশে আছে। সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, তুমি কি আমাদের দেখে খুশি হওনি? নিবিড়ের কণ্ঠে বিন্দুমাত্র দেরি নেই, চোখে কোনো এড়িয়ে যাওয়া নেই। স্বাভাবিক কণ্ঠে প্রত্যুত্তর করল, বোন হিসেবে হয়েছি, আর কিছু হিসেবে নয়। শব্দগুলো যেন ছুরি দিয়ে হালকা করে কেটে দিল শেহাতাজের ভেতরের নরম অংশ। মুহূর্তের জন্য থমকে গেল সে। তাহলে এজন্যই ভাই এমন দূরত্ব তৈরি করেছে? ওই একটা বিয়ে নামক একটা সম্পর্কের জন্য এতটা আলগা হয়ে গেছে তার মনোভাব? অবশ্য হবে না কেন, যা ঘটেছে তা তো মুছে দেওয়ার নয়। কিন্তু সব দোষ তো তার একার নয়, সে তো নিতে চেয়েছিল, তারাই তো দেয়নি মৌনতাকে। তাই তো সে অভিমানে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। ওরা কি তার সে অভিমান টের পেল না? শেহাতাজকে প্লেটে চামচ দিয়ে শুধু খাবার নড়াচড়া করতে দেখে নিবিড় চৌধুরী দ্বিতীয়বার শুধালো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে ফেলো। শেহাতাজ থেমে গেল, প্লেটের দিকে পূর্ণ মনোযোগ দিল। তার পছন্দের পুলি পিঠা গরম গরম ধোয়া উঠছে। ভাই জানে সে এই পিঠা ঠান্ডা খেতে পারে না, তাই বারবার তাড়া দিচ্ছে। কিন্তু সে কি বুঝতে পারছে না তার এই নির্লিপ্ত ভঙ্গিমায় শেহাতাজের কতটা কষ্ট হচ্ছে? চোখ ঝাপসা হয়ে এলো শেহাতাজের, ঠোঁটে একটুখানি হাসি ফুটল। আর কি বা আশা করবেন সে? নিবিড় চৌধুরী বোনের দিকে তাকালো। তার চোখের জল লুকানোর চেষ্টা, সবই তিনি দেখছেন। খারাপ লাগছে, তবু কিছু করার নেই। এভাবে করে এই সম্পর্ক ভাঙতে হবে। তিনি স্ত্রী শাহানার দিকে তাকিয়ে শুধায়, ওর প্লেট থেকে ঠান্ডা পিঠাগুলো নিয়ে ফেলো, গরম দাও। শেহাতাজ হাসল। এটা আদিক্ষেতা ছাড়া আর কিছুই মনে হলো না তার। নিবিড় চৌধুরী তাকায় বোনের দিকে, শুধায়, হাসছ যে? শেহাতাজ সেটার প্রত্যুত্তর করে না, শান্ত কণ্ঠে ভাইয়ের উদ্দেশ্যে শুধায়, দোষ কি সব আমার? নিবিড় চৌধুরী কোনো উত্তর দিল না, কেবল দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল, যেন বিষয়টা সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে চায়। কিছুক্ষণ পর আবার প্রশ্ন করল, তোমার ছেলেমেয়েরা এসেছে? শেহাতাজের ঠোঁটে একরকম তিক্ত হাসি ফুটল। ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর বন্ধন, অথচ বয়স বাড়ার সাথে সাথে সেই বন্ধনের মাঝেও ফাটল ধরে। একসময় সব কিছু সরে গিয়ে স্থান করে নেয় সন্তানরা। দায়িত্ব, অভিমান সবই যেন তাদের কাছে হস্তান্তর হয়ে যায়। সে ভেতর থেকে এক গভীর মলিন শ্বাস ফেলল। এমন আচরণ সে আশা করেনি। নিবিড় চৌধুরী তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। ঠিক তখন পাশ থেকে সাদি আলতাফ দ্বিতীয়বার বোনকে বলল, আপা, ভাইয়া জিজ্ঞেস করছেন।
শেহাতাজ চোখ না তুলে বলল, শুনতে পেয়েছে আমি। সাদি আলতাফ থেমে গেল, একে অপরের দিকে তাকালো। বড় আপা আর বড় ভাইয়ের মধ্যে এমন অস্বস্তিকর দূরত্ব আগে কখনো দেখেনি তারা। এত বছর পরেও না আছে উচ্ছ্বাস, না আছে কোনো উজ্জ্বলতা, শুধুই এক ধরনের ভারী মেঘ জমে আছে সম্পর্কের আকাশে। সম্পর্কটা কেমন যেন মলিন হয়ে গেছে। শেহাতাজ এবার সরাসরি তাকালো ভাইয়ের দিকে, কিন্তু নিবিড় চৌধুরী মুহূর্তেই চোখ ফিরিয়ে নিল। শেহাতাজ ঠোঁটে এক শূন্য হাসি টেনে নিল। এত বছর পর ভাই বোনের মধ্যে চোখ রাখতেও দ্বিধা। হ্যাঁ, এসেছে। সবাই? নিবিড় চৌধুরীর এই প্রশ্নের ইঙ্গিত আর কেউ বুঝতে না পারল। শেহাতাজ ঠিকই বুঝতে পারল। সবাই বলতে রায়েদের কথাও আকার ইঙ্গিতে জানতে চাচ্ছে। শেহাতাজ প্রত্যুত্তর করল, হ্যাঁ, রায় 2 দিনের জন্য এসেছে, পরশু চলে যাবে। নিবিড় চৌধুরী কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীর স্বরে বলল, খাওয়ার পরে বসার ঘরে বসেও কথা আছে। এরপর স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, সবাইকে ডেকে নিয়ে আসিও এখানে, যাতে কেউ বাদ না যায়। মৌনতা সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ বাবার কণ্ঠে থমকে যায়। কেউ যাতে বাদ না যায় শব্দগুলো কানে এসে যেন অদৃশ্য কোনো শিকল জড়িয়ে দিল তার পা। ঠিক সিঁড়ির মাঝে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। বাবার কথায় ভেতরে লুকিয়ে থাকা ইঙ্গিত কি সে ভুল শুনল? না, এর মানে কি তবে সে যা ভাবছে সত্যি তাই? মনের ভেতর অদ্ভুত এই আশঙ্কা হালকা কুয়াশার মতো ছড়িয়ে পড়ল। সে মুহূর্তে যেন স্পষ্ট দেখতে পেল শব্দের আড়ালে লুকিয়ে আছে ওই একটা সিদ্ধান্ত, অঘোষিত বিচার সভা। এই অদ্ভুত সমীকরণ তবে শেষ হতে চলেছে। সেই কিছু একটা আন্দাজ করে মৌনতা ধীরে ধীরে পিছু ফিরল। পায়ের শব্দ যেন অকারণে ভারী হয়ে উঠল। আবার রুমে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো সে। সিমি তাকে যে এত তাড়াহুড়ো করে ডেকেছিল সেই আতঙ্কের কারণটা এখন মৌনতার কাছে পরিষ্কার। হয়তো ছোট মা তাদের ভাই বোনকে একসাথে টেবিলে বসে নাস্তা করতে দেখেই ভয়ের আঁচ পেয়েছিল। মৌনতার বুকের ভিতরটা কেমন চেপে এলো। কেন এমন হবে? এত উজ্জ্বল, এত সুন্দর একটা ভাই বোনের সম্পর্ক আজ যেন চাপা পড়ে আছে অদৃশ্য ভারের নিচে। আর এই ভারের কেন্দ্রবিন্দু কি তবে সেই? করিডোরে পা দিতে মৌনতার চোখ অনিচ্ছা সত্ত্বেও সরে গেল বিপরীত দিকে দরজার দিকে, যেটা একসময় ছিল তার নিজের রুম, এখন ভেতর থেকে বন্ধ। বুকের গভীর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো এক দীর্ঘ মলিন শ্বাস। ভাগ্য ভালো এই মানুষটা রুমের বাইরে খুব একটা আসে না, না হলে নিজের বাড়িতেই হয়তো অস্বস্তিতে দিন কাটাতে হতো তার। এই সম্পর্ক তার কাছে একসাথে অস্বস্তি আর লজ্জার নাম। পরক্ষণে নিজেকে বোঝালো এই জটিল সম্পর্কের আড়ালেও তো আর একটা সম্পর্ক বেঁচে আছে তাদের, সেটা হলো কাজিনের। না, আপাতত সেই সূত্রেই সান্ত্বনা খোঁজা যাক। কিন্তু হঠাৎ মনে পড়ল ফুপুর বাকি 2 ছেলেমেয়ের সাথেই তো এখনো ভালো করে আলাপ হয়নি। কালোরা দুজনেই তার পেছনে ঘুরঘুর করছিল, অথচ নিজের রাগে সে একেবারেই আলাদা হয়েছিল। ওদের তো দোষ নেই, আসলে তার নিজেরও তো দোষ নেই। তাহলে কেন সেইভাবে সব সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নিবে? এই ভাবনার মাঝেই হঠাৎ রুমের দরজা খোলা শব্দ কানে আসতেই মৌনতা দ্রুত আড়ালে সরে দাঁড়ালো। রুমের বাইরে এসে রায়েত এদিক ওদিক তাকালো। তার চোখে এক ধরনের নিশ্চিত ভাব। সে জানে এইমাত্রই দরজার এই পাশে কেউ দাঁড়িয়েছিল, এবং সে কেউ আর না, মৌনতা। তার অনুভূতির ইঙ্গিত সে স্পষ্টই টের পেয়েছে। দরজার এপাশে দাঁড়িয়ে থেকেও মেয়েটার উপস্থিতি, নিঃশ্বাসের আভাস, সবকিছু যেন ছুঁয়ে যায় তাকে। মৌনতাকে সে মাত্র একদিনের মধ্যেই পড়তে শুরু করেছে, যেন মেয়েটির মনের পাতাগুলো তার সামনে খোলা বই হয়ে গেছে। গত রাতে তার এক মুহূর্ত ঘুম হয়নি। সারা রাত কাজের পর বিছানায় শুয়ে থেকেও চোখে ঘুম আসেনি। সে ছিল নেটে কানেক্টেড থেকে অন্য দেশে চলা এক জটিল সার্জারি লাইভ মনিটর করছিল। সময়ের পার্থক্যে ও দেশে তখন সকাল আর এখানে গভীর রাত। একটানা স্ক্রিনে চোখ রাখায় ভোর হওয়ার আগেই চোখ লালচে হয়ে এলো, মাথা ভারী হয়ে গেল। তবু দীর্ঘশ্বাস, বিছানায় ছটফট করে ঘুম এলো না। কেন যেন ভেতরে অদ্ভুত অস্থিরতা ছড়িয়েছিল। এই একটি মেয়ের কাছে থেকে কেন সে নিজেকে সরিয়ে রাখতে পারছে না? সে তো আজ বাদে পরশুই চলে যাবে, তাহলে কেন বুকের ভেতর জমে আছে এক অদৃশ্য ভার, যা কিছুতেই মানতে নারাজ? ঠিক সেই মুহূর্তে মৌনতাকে নিজের রুমের সামনে এসে দাঁড়াতে দেখে বুকের ভেতর
হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ল। মনে হলো হয়তো তার এই অস্থিরতার উত্তর সেখানেই লুকিয়ে আছে। এখন সে একটু ঘুম দেবে, কিন্তু পরশু চলে গেলে তার দিন কেমন হবে সে নিজেই জানে না। হঠাৎ কিছু মনে আসতেই রায় দ্রুত রুমে ঢুকে দরজা বন্ধ করলো। ব্যাগ থেকে ল্যাপটপ বের করলো। আসার সময় এনেছিল রিটার্ন টিকিট মাত্র 2 দিনের জন্য, কিন্তু বুকের গভীরে জমে থাকা এক অদ্ভুত সিদ্ধান্ত তাকে থামতে দিল না। স্ক্রিনে টিকিটের তারিখ বদলে দিল 2 দিন থেকে সরাসরি 7 দিনে। এই 7 দিনই হবে তার পরীক্ষা আর চেষ্টা মৌনতার মন বোঝার, তার অভিমানের পর্দা সরিয়ে দেখার। এটা কি কেবল অভিমান, নাকি তীব্র রাগ যা আর ফেরানো যাবে না কোনো দিন? যদি রাগ হয় তবে সে আর কোনো দিন ফিরবে না, কিন্তু যদি অভিমান হয় তবে এই 7 দিনে সে চেষ্টা করবে 3 বছরের অবহেলা, অন্যায় আর অপূর্ণতার দায় শোধ করে দিতে। অন্তত এই মুহূর্তে রায়েদের কাছে এটি সঠিক মনে হচ্ছে। কিন্তু সব কিছু কি শুধুই দায়বদ্ধতার জন্য, নাকি এর আড়ালে আছে অন্য কিছু? রায় তার ভাবতে চাইল না, নিজেকে বোঝালো সে যা করছে সবই কেবল দায়বদ্ধতার জন্য। নিজের অজান্তেও সে কাউকে কষ্ট দেবে না, দিলেও যতটুকু সম্ভব শোধ করে দিবে। টিকিটের তারিখ বদলে রায়দের ঠোঁটে হালকা এক হাসি খেয়ে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কত দূর যাওয়া যায়। সে উঠে জানালার পর্দা টেনে দিল। ঘরে ছড়িয়ে পড়ল নরম অন্ধকার। দিন শুরু হলেও তার চোখে তখনও রাতের ক্লান্তি আটকে আছে। এখন রাতের সেই ঘুমটাই দিতে হবে। পাশ ফিরে শুতে যাবার মুহূর্তেই তার চোখে থেমে গেল দরজার ও প্রান্তে। বাইরে আবারও কেউ দাঁড়িয়ে আছে। রায়দের ঠোঁটের কোণে আবারও এক সেনা মুচকি হাসি ফুটে উঠল। সিমি রুমে গিয়ে নুভাকে কোলে তুলে নিল মৌনতা। তারপর ছোট্টটিকে বুকে নিয়ে একে একে রিনি, সিমরান, রিহান সবার রুমের দিকে এগোলো। ঘরে ঢুকতে দেখলো সকালের ঘুম চোখেই সবাই মেঝেতে গোল হয়ে বসে কি একটা খেলায় মত্ত। তাকে বোঝা গেল লুডো চলছে। মৌনতার বুকের ভেতর হালকা এক অস্বস্তি চাপলো, তবুও থেমে রইল না। সে পা বাড়ালো, মনে মনে বলল, এভাবে নিজেকে গুটিয়ে নিলে সে তো একদিন পুরোপুরি হারিয়ে যাবে এদের জীবন থেকে। এদের সাথে প্রথম দেখা, অথচ এই অদৃশ্য দেয়াল না, সে এই দূরত্ব হতে দেবে না। সে সহজ হওয়ার ভান করে নুভার দিকে তাকে মুচকি হেসে বলল, দেখেছ সবাই তোমাকে ছেড়ে কেমন খেলায় ব্যস্ত, তুমি খেলবে? বলো আপনি ভাইয়ারা, আমাকেও নাও প্লিজ। তার কণ্ঠের উষ্ণতা যেন মুহূর্তেই ছুঁয়ে গেল নুভাকে। ছোট্ট নুভা কিলকিল করে হেসে উঠল। হাসির শব্দে বাকিরাও চমকে পেছনে ফিরল। মৌনতাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে রিনি, সিমরান, রিহান তিনজনই থমকে গেল। তাদের চোখে বিস্ময়, ঠোঁটে কেবল প্রশ্ন, আপি তুমি এখানে কিছু লাগবে? মৌনতার বুকের ভেতর তখন এক অদৃশ্য ব্যথা উঠে এলো। এতটাই দূরত্ব যে তাদের কথাবার্তা এখন কেবল কিছু লাগবেতে সীমাবদ্ধ। তার মনে হলো তারা ভাবে সে এসেছে কেবল কোনো প্রয়োজনে। মৌনতা মলিন শ্বাস ফেলল, এরপর হেসে জিজ্ঞেস করলো, কেন? এমনিতে আসতে পারি না? সিমরান মিনমিন করে উত্তর দিল, তুমি তো আসো না তাই। মৌনতা মৃদু হাসল, এই তো এসে গেলাম। সে হাসতেই তার গালের টোল যেন মুহূর্তে চারপাশ আলোকিত করে তুলল। সেই টোলের মিষ্টি মোহে আয়েদ আর নূরা দুজনেই কিছুক্ষণের জন্য থমকে তাকে রইল প্রাণবন্ত মেয়েটির দিকে। মৌনতা এগিয়ে এলো। আয়েদ নূরার দিকে তাকে কোমল কণ্ঠে বলল, ভাবলাম তোমাদের সাথে একটু পরিচয় হওয়া যাক। আমি আসাতে নাকি গোলমাল হলো নাকি? নূরা কিছু বলার আগে আয়েদ প্রায় উচ্ছ্বসিত হয়ে চেঁচিয়ে উঠল, একদম না প্রিটি গার্ল, আমরা দুজনেই অনেক অনেক হ্যাপি হয়েছি। মৌনতার ঠোঁটে হাসি ফুটে উঠল। এরপর কৌতূহলী দৃষ্টিতে প্রশ্ন করল, তোমরা তো শুদ্ধ বাংলা কিভাবে বলো? নূরা গর্বের সুরে উত্তর দিল, আমরা ছোট থেকে অভ্যস্ত, এটাতেই কমফোর্ট। তবে আমাদের চেয়ে রায়েদ ব্রো অনেক ভালো বলে। রায়েদের নাম শুনতেই মৌনতা নিঃশব্দ হয়ে গেল। চোখের কোণে এক অদৃশ্য ভার জমে উঠল। এরপর দ্রুত বিষয় ঘুরিয়ে বলল, আমাকেও নেওয়া যাবে খেলায়? অবশ্যই অবশ্যই, উচ্ছ্বাস ভরে সবাই একসাথে বলে উঠল। তারপর আবার লুডোতে মন দিল। তবে নূরার দৃষ্টি মৌনতার ওপর স্থির রইল। মৌনতার গায়ের রং নূরার মতো ধবধবে ফর্সা নয়, কিন্তু কিছু একটা আছে যা চোখ সরাতে দেয় না। মেয়েটি যেন হাসলেই চারপাশ উজ্জ্বল হয়ে ওঠে। মনে মনে নূরা প্রশ্ন করল, এতটা প্রিটি মেয়েকে তাদের ভাই কি এত সহজে দূরে রাখতে পারবে?
কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। মন থেকে তার প্রশ্নের উত্তর ভেসে এলো, আরে এটা তো রায়েত ব্রো, জাপানে কত কেস আছে, ওকে নিয়ে সবচেয়ে সুন্দর মেয়েরা প্রপোজ করে রিজেক্ট করে দিয়েছে। সেখানে মৌনতা তো একেবারেই আলাদা ধরনের। তবু অদ্ভুতভাবে মনে প্রশ্ন জাগলো, আদৌ কি এদের কোনো মিল হবে? দুপুর গড়িয়ে এসেছে, খেলার টানের সময় যেন অদৃশ্য ডানায় ভর করে উড়ে গেল। মৌনতারা টেরি পেল না সকাল কখন সরে গিয়ে রোদটা দুপুরের গাঢ় হয়ে উঠেছে। একটার পর একটা রাউন্ড শুরু হচ্ছে, আবার শেষ হচ্ছে। হাসি ঠাট্টার খুনসুটিতে মুহূর্তগুলো ভরে উঠেছে। মৌনতার মুখে আজ এক অদ্ভুত তৃপ্তির ছাপ। গত 3 বছরে এমন তৃপ্তি সে একবারও পায়নি। মনে হচ্ছে বহুদিন পর মন খুলে বাধাহীনভাবে হেসেছে, যেন ভেতরে জমে থাকা ধুলোবালি একসাথে ঝরে পড়েছে। শুধু মৌনতা নয়, আয়েদ আর নুরার মুখে স্পষ্ট আনন্দের রেখা, চোখে মুখে খেলার উচ্ছ্বাস, কথার ফাঁকে ছোট ছোট হাসি। এই প্রথম তার এতটা মন খুলে সময় কাটালো, আর মৌনতাও যেন সেই বৃত্তের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। সিমি এসে রুমের দরজার সামনে দাঁড়ালো। ভেতরে তাকাতেই চোখের সামনে যেন পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য ভেসে উঠল। কাজিনদের হাসি আড্ডায় ভরা এক নির্ভার মুহূর্ত। ভেতরে যেন এক ছোট্ট উৎসব চলছে, সবাই লুডো খেলায় মশগুল। হাসি ঠাট্টার ফোয়ারায় ঘর ভরে গেছে। মুহূর্তটা যেন সময়কে আটকে রেখেছে নিজের কোমল আলিঙ্গনে। সিমি মলিন শ্বাস ফেলল। এই সুন্দর মুহূর্তগুলো একদিন হারিয়ে যাবে, একদিন সবাই নিজের মতো বড় হয়ে যাবে, ছিটকে যাবে আলাদা পথে, কিন্তু এই ক্ষণগুলো থেকে যাবে শুধু স্মৃতির গোপন অ্যালবামে। সিমি চোখ ঘোরাতেই চোখে পড়ল এক বিশেষ দৃশ্য। মৌনতা। কতদিন পর এভাবে হাসছে মেয়েটা। হাসতে হাসতে তার ওড়নার আঁচল হালকা বাতাসে দুলে উঠছে, চোখগুলো আনন্দে ঝলমল করছে। মনে হলো এই এক মুহূর্তেই যেন সব দুঃখ গলে গেছে। সিমির মন চাইল না এই উষ্ণ মুহূর্ত ভেঙে দিতে, কিন্তু উপায়ও নেই। বড় ভাসুরের স্পষ্ট নির্দেশ, আদেশ অমান্য করা যাবে না। দুপুরের খাওয়া শেষ করতে হবে এখনই, এরপর বসবে গুরুত্বপূর্ণ আলোচনা। সে এগিয়ে গেল। সবার খেলার টান ভাঙল সিমির স্নিগ্ধ ডাকেই। সে হেসে এগিয়ে এসে নুভাকে কোলে তুলে নিল, মুখে মমতার ছোঁয়া। কিরে মামনি, আপনি ভাইয়াদের সাথে তুইও নাকি বড় হয়ে গেছিস? খাবার দাবারের কোনো খবর নেই তাই তো? নুভা কিলকিল করে হেসে উঠল। তার ছোট্ট হাত সিমির গলা জড়িয়ে ধরল। চারপাশে তাকিয়ে সিমি এবার সবার উদ্দেশ্যে বলল, কণ্ঠে হালকা বিরক্তি আর যত্নের মিশ্রণ ঢেলে শুধায়, সকালে উঠে একটাও নাস্তা করলি না কেউ? যা যা এনে দিয়েছিলাম সেগুলোও ছোঁয়া হয়নি, ভালোভাবে একটাও পেট পুড়ে কিছু খেলি না। আর হবে না দুপুরের খাবার খেয়ে, এবার সবাই নিচে বসবি। বড় ভাইয়া ডাক দিয়েছেন, সবাইকে ডাকা হয়েছে। তারপর সরাসরি মৌনতাকে উদ্দেশ্য করে বলল, তুই ছোট বড় সবাইকে নিয়ে আয়, কেউ যেন বাদ না যায়। মৌনতা আলগোছে ওড়না দিয়ে মাথা ঢাকল। দরজার চৌখাট পেরিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতে অজান্তে চোখ চলে গেল সেই ঘরের দিকে, যেটা একসময় ছিল তার আর এখন রায়েদের। দরজাটা এখনো বন্ধ। তার মনে প্রশ্ন জাগলো, এই ছেলে রুম বন্ধ করে সারাদিন করেটা কি? মৌনতাকে রুমের দরজার দিকে তাকাতে দেখে নুরা হাসি মুখে এগিয়ে এসে বলল, রায়েত ব্রত সারাক্ষণ এভাবেই থাকে, ওয়ার্ক 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 ছাড়া যেন আর কিছু বোঝে না। আউটসাইডের ওয়ার্কও ঘরের ভেতরে টেনে আনে। মৌনতা হকচকিয়ে গেল। নুরা তার দৃষ্টি দেখে কি কথাটা বলল। সে কোনো মতে সরে আসতে আয়েদ তখন হেসে মাথা নেড়ে বলল, রং বলছিস নুরা, আজ হয়তো ভিন্ন কিছু। মৌনতারও কৌতূহল হলো, ভিন্ন মানে? প্রশ্নটা মুখে আসার আগে নুরা জিজ্ঞেস করে বলল, ভিন্ন মিন? আয়েদের ঠোঁটে একরকম খুনসুটি মাখা হাসি। ভুলে গেছিস নাকি এটা বাংলাদেশ জাপান নয়, আমরা এখন বাংলাদেশে। আর এই দেশের আবহাওয়ার আর এই দেশের হয় চেঞ্জ হয়ে গেছে আমাদের রায়েত ব্রো। মৌনতা চলে যাবে, কিন্তু কেন যেন থেমে গেল। ওদের কথোপকথনের অদৃশ্য স্রোত যেন তাকে আটকে রাখল। আসলে কি শুধু কথার টান, নাকি কথার আড়ালে মূল কেন্দ্রবিন্দুতে থাকা সেই মানুষটার জন্য? নূরে এক পলকেই আয়েদের কথা বুঝে ফেলল। সে অবাক হয়ে শুধু, সিরিয়াসলি আজ বড় ঘুমাচ্ছে? আয়েদ
কাজ ঝাঁকালো। নূরা প্রশ্ন করলো, ব্রো তো রুটিন ফুটিনের তো ভক্ত, কিন্তু আজ? বলে নিজে অবাক হয়ে আবার শোধায়, মানে ব্রো আসলেই ঘুমিয়ে? না রে, বলা ভালো, মেবি ঘুমানোর ট্রাই করছে। নূরার প্রশ্নবোধক চেহারা দেখে আয়াত চোখ টিপে বলল, যেটা বললাম বাংলাদেশের হাওয়া। নূরা আরও কৌতূহলী, ব্রো সারা রাত জেগেছিল তাহলে সকালের এক্সারসাইজ? নোপ। আয়াদের উত্তর দ্রুত, কাল সারা রাত ঘুমায়নি উনি, আমি শেষ রাতে অনলাইনে দেখেছি, মনে হয় কিছু একটা হয়েছে। নূরার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সামথিং রং? এই মুহূর্তে ওদের দৃষ্টি একসাথে মৌনতার দিকে পড়তেই সে হকচকিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। খাওয়া দাওয়া শেষ হতেই সবাই সোফার চারপাশে জমে গেল। নিবিড় চৌধুরী চোখ ঘুরিয়ে একবার সবার দিকে তাকালেন। সবাই সেখানে, কিন্তু একজন অনুপস্থিত, রায়েত। এই ছেলেকে নিবিড় চৌধুরী এখনো দেখেনি। তিনি নিঃশ্বাস ফেলে শেহাতাজের দিকে সরাসরি জিজ্ঞেস করলেন, তোমার বড় ছেলে কোথায়? শেহাতাজ কিছুটা অস্পষ্ট কণ্ঠে বলল, আপনি বলুন, ও এসব গ্যাদারিংয়ে থাকে না, আমি ওর কাছে জানিয়ে দিব। নিবিড় চৌধুরী আর ঘাটলেন না, সরাসরি বললেন, বাবা এখন একটু সুস্থ, আমি একটা কথা বলবো। এরপর একটু থেমে শেহতাজের দিকে পক্ক দৃঢ়তায় তাকিয়ে আবার বললেন, বিশেষ করে তোমাদের জন্য বলছি, এসেছো ভালোই হয়েছে, একসঙ্গে দুই কাজ হবে। শেহতাজ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি কাজ? নিবিড় চৌধুরী গলায় অদ্ভুত স্থিরতা মিশিয়ে প্রত্যুত্তর করল, মৌনতা রায়দের মধ্যে তো কখনোই সম্পর্কটা ঠিকঠাক হয়নি, তাই আমি ডিভোর্সের কাগজ ঠিক করেছি। আজ সেই লেটার এসেছে, আমিও চাই ডিভোর্স হয়ে যাক। মৌনতা চমকে উঠল, মুহূর্তেই নিজেকে সামলে নিল। ভেতরের ঝড় বাইরে ফুটতে দিল না। সে আগে আন্দাজ করেছিল বাবা এই বিষয়ে বলবেন, তবু সরাসরি শুনতে পাওয়ার পর বুকের ভেতর কেমন যেন হু হু করে উঠল। সবার দৃষ্টি গেঁথে আসছে তার উপর, যেন তার প্রতিক্রিয়ার প্রতিটি সেকেন্ড গুনেছে সবাই। কিন্তু মৌনতা তো সবই জানে। বাবা আগে থেকে স্পষ্ট করে বলেছিলেন এই সম্পর্কের শেষ ঠিক এভাবেই হবে। তবু অদ্ভুত এক শূন্যতা আর জমাট কষ্ট বুকের গভীরে জমে রইল। সে নীরবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখের পাতা পর্যন্ত নড়ল না। শেহতাজ কিছুক্ষণ চুপ থেকে গলা খাকারি দিয়ে বলল, এ কি ভাইজান, এ কেমন কথা বলছেন? নিবিড় চৌধুরীর কণ্ঠ এবার আরো দৃঢ়, কাঁপনহীন হলো। তুমি বুঝতে পারছো না কি বলেছি? আমার মেয়ে মুক্ত হোক, ডিভোর্স চাই আমি। মুহূর্তে ঘর নিস্তব্ধ হয়ে গেল। চোখের দৃষ্টি একে অপরকে খুঁজে বেড়াতে লাগলো। মৌনতাও দ্বিতীয়বারের মতো চমকালো, বুকটা ধক করে উঠল। পরক্ষণে হৃদয়ের গহীন থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। হ্যাঁ, এই সম্পর্কের পরিণতি তো এটাই হওয়ার ছিল। বাবা তো কতদিন আগেই বলে দিয়েছিলেন। তবু কেন এমন হাহাকার বুকে চেপে বসছে? তবু এই শব্দটা দ্বিতীয়বার শুনতে অজান্তেই বুকটা ঝাঁকিয়ে উঠল। মানুষটাকে দেখে কি সে গলে যাচ্ছে না? তার 3.5 বছরের প্রতিটি মুহূর্ত জানে সে কেমন অসহনীয়ভাবে পার করেছে। এটা হওয়ারই ছিল, কিন্তু সেটা মেনে নেওয়া যে এমন কঠিন হবে সেটা সে জানত না। সবাই অবাক হয়ে তাকালো মৌনতার দিকে। সে যেন নির্ভীক, যেন অটল এক শান্ত নদীর মতো। বিয়ে যা ছিল পবিত্র এক বন্ধন, আজ যেন নিঃস্ব হয়ে ভেঙে পড়েছে। সবার চোখে মিশে গেল সেই সম্পর্কের বিষাদের ছায়া। মৌনতার চোখ ঠেকল উপরের তলায়, রায়েদের রুমের দিকে, যেখানে দরজা বন্ধ। অপ্রতিরোধ্য এক হাসি ফুটল মুখে। কেন এই দিকে তাকাচ্ছি আমি? নিজেই নিজেকে প্রশ্ন করলো। না চাইতো দ্বিতীয়বার সে রুমের দরজার দিকে দৃষ্টি চলে যায়। মানুষটা হয়তো দিব্যি মন দিয়ে কাজ করছে, না হয় শান্তিতে ঘুমাচ্ছে। অথচ মানুষটা কি জানে তাদের এই অদ্ভুত স্বামী স্ত্রীর সম্পর্ক আজ শেষ হতে চলেছে? মৌনতা হাসলো, পরক্ষণে নিজেকে সামলে মনের গহীন থেকে নিজেই নিজের প্রশ্নের প্রত্যুত্তর করল। এই সম্পর্ক ওই মানুষটার কাছে কিছুই নয়। যদি কিছুই হতো তাহলে হয়তো এই 3.5 বছরটা অন্যরকম হতো। তবু নিজের অজান্তে সে ওই দরজার দিকে তাকিয়ে রইল। চোখ ঝাপসা হয়ে আসছে। এটা কিসের টান? কেন সে ওদিকে তাকাচ্ছে? কি আশা করছে? ঝাপসা হয়ে ওঠা চোখ মৌনতা সবার আড়ালে মুছে ফেলল ওড়না দিয়ে। যতই কষ্ট হোক এখান থেকে সরে যাবেন না সে। যদি সরে যায় সবাই ভাববে সে নরম, সবাই বাবাকে দোষারোপ করবে। বাবা তো তার বিরুদ্ধে নয়, বরং তার ভালোর জন্য এসব করছে। সে নিজের মনের গভীরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল।
শেহাতাজ গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। মনটা যেন ভাড়ে চূর্ণ হয়ে আছে, তবু কণ্ঠে দৃঢ়তা রাখল। সে জানে বিয়েটা হুট করে হয়নি, বাবার কথাতেই হয়েছিল সব। আর সেই বিয়েই যদি এখন ভাঙতে হয়, তাহলে বাবার অনুমতি নেওয়া জরুরি, এটাই তো স্বাভাবিক। কিছুক্ষণ নীরব থেকে কণ্ঠ সংযত করে কাপা সুরে বলল, বিয়েটা যেহেতু বাবার কথায় হয়েছে, তাহলে এই সম্পর্ক ভাঙার ক্ষেত্রেও বাবার কাছ থেকে জিজ্ঞাসা করা জরুরি। নিবিড় চৌধুরীর চোখে এক মুহূর্তের জন্য ছায়া নেমে এলো। চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, বাবা এখন কথা বলার অবস্থায় নেই। ওনার কাছে দিনরাতের কোনো পার্থক্য নেই, কিছুই বুঝে উঠতে পারেন না। তার জায়গায় আমি যদি এই ব্যাপারে বলি আর উনি উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত দিয়ে বসেন। শেহাতাজ বিস্মিত হয়ে তাকালো, গলায় অবিশ্বাস মিশে। এটা কি বলছো তুমি ভাইজান? বাবা উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয়? নিবিড় চৌধুরীর চোখ ঘুরিয়ে নেয়, এরপর শুধায়, এই সিদ্ধান্তটাই উল্টাপাল্টাই। এ বিষয়ে আমি আর কাউকে হস্তক্ষেপ করতে দিব না। তুমি সব কি বলছো ভাইজান? নিবিড় চৌধুরী এবার আর ঘুরপাক খেলো না, গলার সুর ঠান্ডা দৃঢ়। হ্যাঁ, ডিভোর্স পেপার রেডি, তোমার ছেলেকে বলে দিয়ে যেন সাইন করে দেয়। কিন্তু যদি আমি ডিভোর্স না দেই কিংবা সাইন না করি? এই কথাটা যেন ঘরের বাতাস কেটে বেরিয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে সবার দৃষ্টি ঘুরে গেল সিঁড়ির দিকে। ধীরে ধীরে পা ফেলে সিঁড়ি দিয়ে নামছে রায়েত। কথাটাই সে বলেছে, ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ সুরে। সব চোখ তার উপর নিবদ্ধ। অগোছালো চুলে আলগোছে ঘুমের ছাপ, ধূসর চোখ দুটো লালছে, যেন অর্ধনিদ্রার ঘোর ভাঙেনি। পরনে একটা ট্রাউজার আর কুচকে যাওয়া গেঞ্জি, যা তার সদ্য বিছানা ছেড়ে উঠে আসার গল্প বলছে। এসবের মধ্যেও তার মধ্যে এক ধরনের অগোছালো আকর্ষণ লেগে আছে, অমন এক উপস্থিতি যা উপেক্ষা করা কঠিন। মৌনতা অনিচ্ছার সত্ত্বে এক ঝলক তাকালো, তারপর তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। মনে হলো সে দৃষ্টি যেন কোথায় গিয়ে আটকে যাবে। যেটা এখন তার পক্ষে সেটা একেবারে নিষিদ্ধ, কিন্তু নিষিদ্ধ জিনিসের কারবারই মন আটকে রাখে বারবার। নিবিড় চৌধুরীর চোখ থেমে রইল সিঁড়ি দিয়ে নেমে আসা রায়েদের ওপর। এই ছেলেটাকে বড় হয়ে ওঠার পর এই প্রথম দেখছে সে। মৌনতার জন্মের সময় একবার দেখা হয়েছিল, তারপর আর মুখোমুখি হয়নি কখনো। লম্বা সুঠাম দেহ, চালচলনের বাইরে দেশের ছেলের ছাপ স্পষ্ট। পোশাক আশাক, চেহারার কাটা রেখা সবই যেন বলছে এ ছেলে অন্য আবহে বড় হয়েছে, বেশ স্মার্ট নিঃসন্দেহে, কিন্তু ম্যানার্স যেন সিটে ফোটাও নেই। মুহূর্তের জন্য নিজেকে অবাক লাগলো নিবিড় চৌধুরীর। আশ্চর্য, সে কি সত্যি এই ছেলের কাছ থেকে সালাম বা কোনো মুরব্বী সম্মান আশা করছিল? কেন করছে সে? চিন্তার ভেতরেই হালকা এক অস্বস্তি খেলে গেল, যেন নিজের কাছে নিজেই ধরা পড়ে গেছে। তবু ভেতরের অস্থিরতা চাপা দিয়ে নিবিড় চৌধুরী সোজা গলায় বলল, ডিভোর্স তুমি দিবা? রায়েদের সাড়া এলো ঠান্ডা নির্লিপ্ত স্বরে। আমি বাধ্য নেই, তুমি এমনটা করতে পারো না। নিবিড় চৌধুরীর কণ্ঠে এবার শাসনের সুর। এর মধ্যে রায়ের ধীর পদক্ষেপে এসে সোফায় বসে পড়ল। যেখানে সবাই দাঁড়িয়ে আছে সেখানে একমাত্র সে বসে পড়েছে। শেহাতাজ থমকে গেল। এ কি সত্যি তার সেই ছেলে? একদিনেই এমন আচরণ? রায়েত বসে থেকে ঠোঁটের কোণে হালকা ব্যঙ্গের রেখা টেনে বলল, রায়েত ভাইজান সবই করতে পারে আঙ্কেল। এরপর এক মুহূর্ত থেমে মৃদু হাসিতে কথার ধার বাড়ালো সে, আঙ্কেল তো নন, মামা নাকি শ্বশুর মশাই, আই মিন সেকেন্ড বাবা। নিবিড় চৌধুরীর ভেতর হঠাৎ ক্ষোভের ঢেউ উঠল। সে ধমকের সহিত চেঁচিয়ে বলল, বেয়াদব। রায়েত থামল না, সোফায় গা এলিয়ে দিতে দিতে বিদ্রুপ মেশানো হালকা সুরে প্রত্যুত্তর করল, ওয়াইফের জন্য তা একটু হলাম বটে। নিবিড় চৌধুরীর চোখে রাগের আগুন ভেসে উঠল। এ কেমন ছেলে? সে বেশ রেগে শুধায়, লজ্জা করে না তোমার? রায়েত ঠান্ডা ব্যঙ্গভরা কণ্ঠে প্রত্যুত্তর ছুড়ে দিল, লজ্জা পেলে তো আপনার আমার ওয়াইফের কাছ থেকে আমাকে আলাদা করে দিবেন, তাই আপাতত লজ্জা পাচ্ছি না। নিবিড় চৌধুরী শেহতাজের দিকে তাকে তীক্ষ্ণ স্বরে ফেটে পড়ল, এটা কি ছেলে জন্ম দিলে শেহতাজ? ম্যানার্স নেই বিন্দুমাত্র। শেহতাজ চোখ নামিয়ে নিল। সে কি বলবে? সে নিজেই তো তার ছেলেকে চিনতে পারছে না। রায়েদ হালকা কাঁধ ঝাঁকালো, ঠোঁট বাঁকিয়ে নিবিড় চৌধুরীর প্রত্যুত্তর করল, ম্যানার্স আছে টুকটাক, কিন্তু আপাতত একটু আধটু নেই।
নিবিড় চৌধুরী নিজেকে সামলালো, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে ঠান্ডা কণ্ঠে শুধায়, তুমি সাইন করবে না? না। নিবিড় চৌধুরীর কণ্ঠ এবার দৃঢ় হয়ে উঠল, কিভাবে না করে থাকো আমি দেখব। সাইন তোমার বাপেও করবে। রায়দের চোখে বিদ্রুপের ঝিলিক। বিয়ে তো হয়েছে আমার সাথে, আমার বাপের সাথে নয়, তাহলে উনি কেন সাইন করবেন? নিবিড় চৌধুরী দাঁত চেপে বলল, তোমার একটুও ভদ্রতা নেই? কিভাবে তুমি সাইন না করো আমি দেখব। কোর্টে নিয়ে যাব তোমাকে। রায়ত বিন্দুমাত্র বিচলিত নয়, বরং সোফায় গায়ে নিয়ে 2 হাত মাথার উপরে তুলে আয়সী ভঙ্গিতে হেসে বলল, ঠিক আছে, আমিও যাব। দেশে যখন এসেছি সব কিছুর একটু আইডিয়া নেওয়া ভালো। এরপরে রায়ত সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। আবার সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে হঠাৎ গলা উঁচু করে সবার কানে তালা লাগানোর মতো হাঁক ছাড়ল, শাশুড়িমা, আপনাদের জামাই উঠল বলে খাবার দাবার থাকলে পাঠিয়ে দিন, উপোস করাবেন নাকি? মুহূর্তে রিনি, রিহান, সিমরান হেসে ওঠে, সঙ্গে আয়েত, নূরার মুখে চাপা হাসি। কিন্তু রায়েত সিঁড়ির দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ থেমে যায়। একবার পিছন ফিরে নিবিড় চৌধুরীর দিকে এক ঝলক তাকায়, তারপর দৃষ্টি স্থির হয় মৌনতার মুখে। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে শুধায়, ডিয়ার ওয়াইফ, আমি বুঝতে পারছি আমার সঙ্গে আপনার কথা আছে। নো প্রবলেম, আপনি যখন ইচ্ছে আমার রুমে আসার অনুমতি পাবেন। এখনই আসবেন নাকি? শেষ কথা বলেই বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় সে। মৌনতা স্থির দাঁড়িয়ে থাকে, বুকের ভেতর যেন একেবারে সব রক্ত জমে গেছে। এ কি সত্যি সে গম্ভীর চুপচাপ ছেলেটা? আদৌ সে ছেলেটা তো লাজ লজ্জা বলে কিছুরই চিহ্ন নেই। শুধু মৌনতা নয়, ঘরের প্রতিটি মানুষ যেন মুহূর্তে অবশ হয়ে যায়। কারো চোখে বিস্ময়, কারো চোখে অবিশ্বাস। রায়দের হঠাৎ এমন বদলে যাওয়া ব্যবহার যেন কারো মগজে ঢুকছে না, হজম তো দূরের কথা। মৌনতা এসে দাঁড়ালো রায়দের রুমের সামনে। দরজায় হালকা ভেজানো পর্দা, হাত রাখতেই শব্দহীনভাবে খুলে গেল। সন্ধ্যার আবছা আলোয় ঘরের ভেতর অদ্ভুত এক ছায়া আলোর মিশ্র খেলা। বাইরের কেউ দেখলে ভাববে এ রুমে বোধহয় কোনো লাইট নেই। এই 2 দিনে যতবারই এখানে এসেছে মৌনতাকে সবসময় অন্ধকারই মানুষটাকে দেখতে হয়েছে, যেন সে ইচ্ছাকৃতভাবে আলো থেকে নিজেকে আড়াল রাখে। মৌনতার তার নিজের রুমের জন্য মায়া হয়। তার কত শখের জমকালো রুমটাকে কেমন অন্ধকারে মুড়িয়ে প্রাণহীন করে রাখে। মৌনতা তপ্ত শ্বাস ফেলল, তবে এখন এসব ভাববার সময় নেই। সে এসেছে অন্য উদ্দেশ্যে। দরজার চৌকাঠে দাঁড়ানো মৌনতার চোখ প্রথমে পড়ল খাটের পর বসা রায়দের দিকে। কোলে ল্যাপটপ, স্ক্রিনের নরম নীলাভ আলোয় মুখটা স্পষ্ট হয়ে উঠেছে। সেই শান্ত সুগঠিত চেহারা, যা দেখে সহজেই মনে হতে পারে এ মানুষ ভদ্রতার প্রতিমূর্তি, অথচ কিছুক্ষণ আগেই যে আচরণ করেছে তা তার চেহারার সঙ্গে একেবারে বেমানান। এই ভেবে মৌনতা তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল। রায়ত অবশ্য তার উপস্থিতি নিখুঁতভাবে টের পেয়ে গেছে। সে এক ব্যঙ্গাত্মক হাসি টেনে শুধায়, হাজব্যান্ডের কথা এতই মানেন যে সাথে সাথে চলে এসেছেন? বাব্বা! মৌনতা জবাব দিল না, স্থির দাঁড়িয়ে রইল। রায়ত ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই ঠান্ডা স্বরে বলল, এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে এসেছেন নাকি? অপ্রস্তুত এসে হকচকিয়ে গেল মৌনতা। তার কণ্ঠে বিরক্তির সুর। না, বলতে এসেছি, বলুন। আপনি ডিভোর্সটা ভালো ভালোই দিয়ে দিন। এবার রায়ত ধীরে ধীরে ল্যাপটপ থেকে চোখ সরালো, ঠোঁটের কোণে টেনে তুলল একটা তিক্ত হাসি। আর কিছু বলবেন? মৌনতার হঠাৎ ভুরু কুঁচকে গেল, রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠল। সে এক পা এগিয়ে এসে বলল, আর আপনি বাবার সঙ্গে বেয়াদবি ঠিক করেননি করে? রায়ত ভুরু তুলল সামান্য, যেন বিষয়টা অবাক করার মতো কিছু নয়। এরপর ভুরু সামান্য উঁচু করে শান্ত ভঙ্গিতে জবাব দিল, আপনার বাবা আমার মতামত আমার পরিবারের ওপর চাপিয়ে দিয়ে ঠিক করেছে। মৌনতার ঠোঁট শক্ত হয়ে গেল, কিন্তু চোখের দৃষ্টি একটুও টলল না। সে ঠান্ডা স্বরে ধারালোভাবে শুধায়, যেটা উচিত সেটাই করেছেন। আপনি ডিভোর্স দিতে বাধ্য। চুপচাপ সাইন করবেন, তারপর চলে যাবেন। অর্ডার করছেন? না, অনুরোধ করছি। কিন্তু আপনার বলার ধরনটা তো অর্ডারের মতোই শোনাচ্ছে। মৌনতা মলিন শ্বাস ফেলে মুহূর্তেই ফুঁসে ওঠে, এ ছেলে নরম কথা ডিজার্ভই করে না, এর সাথে তার তেজি রূপই ভালো। সে বেশ শাসালো ভঙ্গিতে আঙুল উঁচিয়ে শুধায়,
ভালো ভালোই বলছি, কথা কান দিয়ে যায় না। আঙ্গুল কাকে তাক করেছেন জানেন? মৌনতা নিজের উঁচিয়ে রাখা আঙ্গুলের দিকে তাকালো। সে জানে সে বেয়াদবি করেছে, কিন্তু এ ছেলে তো সহজের পাত্র নয়। তার 3 বছরের প্রতিটি সময়ের কথা মনে পড়ল। এ ছেলের ওপর রাগ তরতর করে বেড়ে যায়। রায়ত আঙ্গুলের দিকে তাকিয়ে আছে। মৌনতা আঙ্গুল নামালো না, উল্টো প্রত্যুত্তর করল, আপনাকে দেখা যাচ্ছে ইউ রায়ত ভাইজানকে। মৌনতার রাগে রায়দের কোনো ভাবান্তর হলো না। সে হেসে ল্যাপটপ থেকে মাথা ফিরিয়ে সরু চোখে তাকালো মৌনতার দিকে। সেই দৃষ্টিতে অদ্ভুত এক মিশ্রণ, পরীক্ষা, খোঁজ আর একরকম নির্লিপ্ত কৌতূহল। তার মনে হলো মেয়েটা রাগলেও অস্বাভাবিক সুন্দর। সেই গাঢ় রাগে চোখের পাতা কাঁপছে, মুখে যেন আগুন ঝরে পড়ছে। সবসময় গম্ভীর মুখে থাকা এই মেয়েটি যেন আজ আরও বেশি তীক্ষ্ণ, যেন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের ভার নিয়ে দাঁড়িয়ে আছে। সব দেখে সে একটা জিনিস উপলব্ধি করলো, সেটা হলো রাগে টকবক করলেও এই মেয়েটি অদ্ভুত সুন্দর। রায়ত কোল থেকে ল্যাপটপ খাটে নামিয়ে রেখে গা টান করে দাঁড়ালো। রায়তকে তার দিকে উঠে দাঁড়াতে দেখে মৌনতা স্বতঃস্ফূর্তভাবে এক ধাপ পেছনে সরে এলো। চোখ রাগে চকচক করছে। আবারও আঙুল তুলে সতর্ক স্বরে বলল, এভাবে কাছে আসবেন কেন? দূরে সরেন। রায়দের ঠোঁটে দুষ্টুমি মেশালো, হাসি ফুটল। আপনি হাসতে পারেন না নাকি মেয়ে? সবসময় টিচার টাইপ মুখ কেন? মৌনতার কণ্ঠে আরও দৃঢ় হয়ে উঠল, আপনি আমার কথা শোনেননি, আমি যেটা বলেছি সেটার উত্তর দিন। না। রায়ত কাঁধ ঝাঁকালো, ফালতু আলাপগুলো আমি কানের বাইরে রাখি। আমি আপনাকে ছাড়ব না। রায়দের চোখে রসিকতার ঝিলিক নেমে উঠল। ঠোঁট বাঁকিয়ে প্রত্যুত্তর করলো, আমি তো সেটাই চাই। তুমি আর তোমার 14 গোষ্ঠী তো আমাকে ছেড়ে দিতে চাইছে। মৌনতা কথাটা ঘুরিয়ে ফেলল, বাবা আপনাকে ছাড়বে না। রায়ত ব্যঙ্গ ভরে হেসে উত্তর দিল, আপনার বাবার সঙ্গে তো আমার বিয়ে হয়নি, উনি না ছাড়লো তাতে কি এসে যায়? মৌনতার মুখ গম্ভীর হয়ে উঠল, কথা ঘুরাবেন না, ওনার সঙ্গে আপনি বেয়াদবি করেছেন। রায়ত এবার গম্ভীর হয়ে গেল, বেশ সিরিয়াস ভঙ্গিতে শুধালো, আমি তো করতে চাইনি, কিন্তু বলেন তো, সব কিছু কি আপনাদের পরিবার ঠিক করবে? বিয়েটা ঠিক করেছে আপনাদের পরিবার, মেয়েকে বিয়ে দিয়েও শ্বশুরবাড়িতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিবার, এবার ডিভোর্সটাও ঠিক করবে আপনার পরিবার। মাঝখানে আমরা আসি বা কেন? আমার জীবনটাই বা জড়ালো কেন? ওনারা জানেন না এটা অন্যায়। মৌনতার দৃষ্টি অস্বস্তিতে অন্যদিকে সরে গেল। কথাগুলো মিথ্যে নয়, প্রতিটি কথায় যেন তার কানে বিঁধে যাচ্ছে। সত্যি তো তার পরিবার সব সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে বাবার সিদ্ধান্তই সবচেয়ে সঠিক বলে মনে হয়। তবু রায়দের কথাগুলো অদ্ভুতভাবে তার ভিতরের নিশ্চয়তাকে নড়ে দিয়েছে। মৌনতা তবু নিজের বাবার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল, কণ্ঠে অনমনীয়তার ছোঁয়া ঢেলে জবাব দেয়, তাই তো, এই অন্যায় শুধরে দিতে চাইছেন ওনারা, আপনি ভালো ভালো ডিভোর্স দিয়ে দিন। রায়দের ঠোঁটে ধীর গভীর এক হাসি ফুটে উঠল। পরিবারের জন্য একপাক্ষিক অন্ধ হয়ে গেলেন মৌনতা। মৌনতার বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত ঢেউ বয়ে গেল। ওই মুখ থেকে নামটা শোনার মধ্যে যেন এক অজানা মাধুর্য আছে, যা তাকে বিভ্রান্ত করে দেয়। কিন্তু মুহূর্তের মধ্যে সে ধ্যান অন্যদিকে সরিয়ে নিল। কণ্ঠে কঠোরতা ঢেলে জবাব দেয়, আমি কোনো অন্ধ হইনি। রায়ের চোখ স্থির রেখে বলল, একপাক্ষিক কষ্টটাই আপনারা অনুভব করলেন। মৌনতা ভুরু কুঁচকালো, কি বলতে চাইছেন? রায়দের স্বর নির্লিপ্ত, যেন সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছেন। সময় আসুক বুঝবেন ঠিকই, তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। মৌনতা নিজের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরে না। আমার পরিবার যা করেছে ভালোই করেছে, আপনি এখন ডিভোর্স দিয়ে চুপচাপ চলে যাবেন। রায়দের ঠোঁটে এবার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো এক হাসি খেলে গেল। আমার জেদ তুলে দিয়েছে আপনার পরিবার, এত সহজে সব শেষ হবে না। মৌনতা চোখ তুলে তাকাতে রায়ত কথা ঘুরিয়ে নিল, আমি উল্টো মামলা করব। লিগালি হাজব্যান্ডকে বাধ্য করে ওয়াইফকে ডিভোর্স করানোর চেষ্টা, এটা মারাত্মক অন্যায়। ওদের তো ভালো ভালো সময় কাটানোর সুযোগ দিচ্ছে না, কোনো স্পেসই দিচ্ছে না। কোথায় হাজব্যান্ড ওয়াইফকে একটু স্পেস দিবে তা না করে ডিভোর্স নিয়ে লাগালাগি শুরু করে দিয়েছে।
কি বিষয়ে মৌনতার মুখ হা হয়ে গেল। রায় ধীর পায়ে এগিয়ে এসে সেই অবাক মুখের ফাঁকা জায়গাটা আঙ্গুল দিয়ে আলতো করে বন্ধ করে দিল। ঠোঁটের কোনো রসিকতার আভা। গালটা একটু অফ করো, মাসি তার বাসা ভেবে ঢুকে যাবে। আমার ওয়াইফের এখানে আমি ছাড়া আর কেউ জায়গা নিক, তা আমি চাই না। শাহানা কাজের ঝাপটা সেরে রুমে ফিরতেই চোখে পড়ল নিবিড় চৌধুরী আজ অস্বাভাবিকভাবে তাড়াহুড়ো করে বাসায় ফিরেছে। তিনি সাধারণত সন্ধ্যার অনেক পরে ধীর স্থির ভঙ্গিতে বাড়ি ফেরেন, কিন্তু আজ যেন কোনো অস্থিরতা তাকে তাড়িয়ে এনেছে। শাহানা কপালে হালকা ভাঁজ ফেলে অবাক হয়ে প্রশ্ন করল, আজ এত তাড়াতাড়ি যে? নিবিড় চৌধুরীর চোখে তখন একরকম স্থিরতা আর তাগিদ মিশে আছে। তিনি সংক্ষিপ্ত উত্তর দিলেন, মৌনতার সাথে কথা বলতে হবে। শাহানা স্বামীর মুখের দিকে তাকে কিছুটা থমকালো। তার চোখে এমন এক গাম্ভীর্য যেন এই কথোপকথন কোনো সাধারণ আলাপ নয়, বরং একরকম যুদ্ধের প্রস্তাবনা। শাহানা কিছু একটা আন্দাজ করে এক মুহূর্ত চুপ থেকে হঠাৎ প্রশ্ন করল, তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না তো? নিবিড় চৌধুরী ভুরু কুঁচকালেন, কিসের বাড়াবাড়ি? শাহানা ঠান্ডা ধারালো কণ্ঠে বলল, ভদ্র ভাষায় বললে এটা বাড়াবাড়ি, আর অভদ্র ভাষায় বললে গুন্ডামি। এই কথা শুনে নিবিড় চৌধুরী যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। নিজের স্ত্রী তার উদ্দেশ্যে এমন শব্দ ব্যবহার করবে তিনি কল্পনা করেননি। তিনি নিজেকে সামলে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কি বলছো তুমি? ওই ছেলেই তো আমার সাথে অভদ্রতা করেছে। শাহানার চোখে কোনো দ্বিধা নেই, স্বরে এক ধরনের ধীর স্থির দৃঢ়তা নিয়ে প্রত্যুত্তর করল, ওই ছেলে তোমার বোনের ছেলে, অথচ তুমি শুরুতে ওকে এমন এক জেদের খেলায় নামিয়ে দিয়েছ যেখানে তার প্রতিক্রিয়া ছাড়া আর কিছুই আসার ছিল না। ছেলেটা দেশে ফেরার একটা দিনও পার হয়নি। ওরা আজকালকার জেনারেশন, তার উপর বাইরে বেড়ে ওঠা ছেলে। তুমি অন্তত বোনের ছেলে হিসেবে ভালো মন্দ দুটো কথা বলতে পারতে, কিন্তু তুমি তা না করে শুরুতেই এইসব নিয়ে আলোচনায় বসে গেলে। ভেবে দেখো তো তুমি আসলে ঠিক কাজ করেছো কিনা। মেয়ের জামাইয়ের সাথে তুমি লাগতে যাচ্ছ। নিবিড় চৌধুরী ঠোঁট শক্ত করে বললেন, কিসের জামাই? ওই ছেলের যোগ্যতা আছে আমার মেয়ের জামাই হওয়ার। শাহানা মৃদু হেসে দিল। সেই হাসি তির্যক নয়, তবে ভেতরের চাপা বিস্ময় ও খানিকটা আক্ষেপ মিলেমিশে আছে। নিবিড় চৌধুরী কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, হাসছো যে? শাহানা স্থির দৃষ্টিতে তাকে শান্ত স্বরে বলল, ওই ছেলে কিন্তু জাপানের নামকরা ডাক্তার। তুমি এখন তার যোগ্যতা নিয়ে কথা বলছো? নিবিড় গম্ভীর কণ্ঠে বলল, যাই হোক, ও ভুল করেছে। শাহানা ধীরে ভঙ্গিতে উত্তর দিল, কিন্তু আমরা তো সেই ভুল শোধরানোর কোনো সুযোগই দিচ্ছি না। নিবিড় কাঁধ সোজা করে বলল, দরকার নেই, ভুল শুধরে নেব আমি। শাহানা ভুরু কুঁচকে গেল, মানে? নিবিড় দৃঢ় স্বরে বললেন, মানে ভুল একবার করেছি, সেই ভুল বারবার করব না। এই ভুল আমাদের শুধরাতেই হবে। শাহানা এবার চুপ করে গেল। তার চোখে যেন দূরের দিকে তাকানোর এক ধরনের শূন্যতা। ছেলেটাকে দেখে তার খারাপ লাগেনি, না শেহাতাজদেরও না, বরং এ যেন এক উষ্ণ স্নিগ্ধ পরিবার, যেখানে সম্পর্কের বাঁধন দৃঢ় আর আন্তরিকতায় ভরা। এমন পরিবারে নিজের মেয়েকে দেখতে চায় না এমন মা বাবা আছে নাকি? কিন্তু তারা যেন ইচ্ছে করে সব জটিল করে তুলেছে। শাহানার নীরবতা টের পেয়ে নিবিড় চৌধুরী জিজ্ঞেস করলেন, কি বলছো না যে? শাহানা স্বাভাবিক ভঙ্গিতে বলল, ভাবছি। কি ভাবছ? দেখো শাহানা, একই ভুল বারবার করো না। শাহানা ধীরে মাথা নেড়ে বলল, মৌনতার কাছ থেকে আরেকবার জিজ্ঞেস করে নিও। নিবিড় চৌধুরী দ্বিধাহীন কণ্ঠে শুধায়, হ্যাঁ তা করব। তার মতামত ছাড়া আর এক পাও আমি এগোব না, আর আমার বিশ্বাস সে আমার পথেই চলবে। রাতের নিস্তব্ধতায় আয়েদ ধীরে পা ফেলে রায়েদের রুমে ঢুকল। রুমের ভেতর ল্যাপটপের স্ক্রিনের আলোতে রায়েদের মুখে আধো উজ্জ্বল, আধো ছায়ার ঢাকা। কোনো ভ্রুক্ষেপ না করে সে নিজের কাজে ডুবে আছে। আঙুলগুলো কিবোর্ডে দ্রুত নাচছে, যেন সারাদিনের জমে থাকা কাজ একসাথে শেষ করে ফেলতে হবে। আয়াত কিছুক্ষণ দাঁড়িয়ে তার গতি প্রকৃতি দেখল, তারপর গম্ভীর মুখে এগিয়ে এসে বলল, তোমার সাথে এটা যাচ্ছে না ব্রো। রায়ের চোখ না তুলে আঙুলের গতি না থামিয়ে শান্ত স্বরে উত্তর দিল, অনেক কিছু না গেলেও করতে হয়। আয়াত ভুরু কুঁচকে আরও এগিয়ে এলো, কিন্তু অন্তত তোমার ক্যারেক্টারের সাথে তো এটা মোটেও মানায় না। রায়েদ হালকা বিরক্তি সুরে বলল, বিয়ে কর, তারপর বুঝবি অনেক কিছু আছে যা ক্যারেক্টারের সাথে না গেলেও করতে হয়।
আয়াত চোখ সরু করে তাকালো, তুমি মৌনতাকে ছেড়ে বিদেশে চলে যাও, ওখানে তোমার পেছনে কত ভালো যোগ্যতায় ভরা মেয়ে ঘুরবে, তাদের মধ্যে থেকে কাউকে সিলেক্ট করে নাও, ওরাও হ্যাপি, আমরাও হ্যাপি, আর এরাও হ্যাপি, সব মিলিয়ে লাইফ এনজয় করো। রায়দের ঠোঁটের কোণে একরকম একগুয়ে হাসি ফুটে উঠল। নোপ, আমি তো ছাড়ছি না মৌনকে, শি ইজ মাই লিগালি ওয়াইফ, আমি না ছাড়লে হোল ওয়ার্ল্ডও তাকে ছাড়াতে পারবে না। আর তুই তো জানিস, কেউ আমাকে কোনো জিনিসে হাত বাড়াতে না বললে আমি ঠিক সেটাতেই হাত বাড়াই। আয়াত তার কথার মধ্যে লুকানো ইঙ্গিত ধরে ফেলল, কিছু একটা আন্দাজ করে তার কপালে ভাঁজ পড়ল। সে বেশ অবাক কণ্ঠে শুধায়, তুই কি জেদের বসে এটা করছো? রায়াত নির্লিপ্তভাবে হেসে উঠল। আয়াত এবার অনুরোধের সুরে বলল, ব্রো প্লিজ, জেদের বসে এমন কিছু করো না, মৌনতার লাইফ এমনিতেই শেষ হয়ে যাবে, ওর দোষটাই বা কি। রায়াত এবার ধীরে গা টান করে পেছনে হেলান দিল, কণ্ঠে ঠান্ডা দৃঢ়তা ঢেলে প্রত্যুত্তর জড়ালো, রায়াত ফাইজানের সাথে মৌনর লাইফ বেঁধে দিয়েছে, এটাই ওর দোষ ব্রাদার। এরপর হেসে আপন মনে আওড়ালো, বাকি জীবনে এভাবেই জটিলতায় ঘেরায় কাটাতে হবে। রেহানার চোখে আজ 2 দিন ধরে বিন্দুমাত্র ঘুম নেই। বিছানায় গা এলিয়ে দিলেও মনটা স্থির হয় না, এপাশ ওপাশ করে ছটফট করতে থাকে। ঘরের নিস্তব্ধতা ভেদ করে পাশে আলতাফ চৌধুরী নাক ডাকার শব্দ ভেসে আসছে। একেবারে নির্ভার নিশ্চিন্ত গভীর ঘুমে আচ্ছন্ন তিনি। শব্দটা আজ রেহানার কানে যেন কাটার মতো বিঁধছে। বিরক্তি চেপে রাখতে না পেরে সে হাতের কোণে দিয়ে আলতাফ চৌধুরীকে ধাক্কা দিল। ধাক্কায় নাক ডাকার শব্দটা কিছুক্ষণের জন্য থেমে গেল, কিন্তু মাত্র 2-3 মিনিটের মধ্যে আবার সেই গর্জন মাখা শব্দ শুরু হলো। এভাবে বারবার থেমে শুরু হওয়া শব্দে রেহানার মেজাজ ক্রমশ তিরিক্ষি হয়ে উঠল। কি আশ্চর্য, এত বছর ধরে সঙ্গী হয়ে থাকা এই শব্দটায় আজ তার অসহ্য লাগছে, অথচ বিয়ের পরের দিনগুলোতে নাক ডাকার শব্দই ছিল তার কাছে অদ্ভুত এক আশ্বাসের মতো। স্বামী তার পাশে আছে, এই নিরাপত্তা বোধে রেহানার মন ভরে যেত। অনেক রাত সে এক হাতে মাথা রেখে ঘুমন্ত আলতাফ চৌধুরীর মুখের দিকে তাকিয়ে তার নাক ডাকার তাল মেলানো শব্দে যেন হৃদয় প্রশান্ত করত। কিন্তু সময় বদলে গেছে, বহু বছর পর সে একই শব্দ, সে একই মানুষ, আর আগের মতো মিষ্টি লাগে না, বরং মনে হয় সব কিছু যেন তিক্ততায় ডুবে গেছে। এরই মধ্যে আবারও সেই বিরামহীন নাক ডাকার শব্দে ঘর ভরিয়ে দিল। রেহানা বিরক্তি চেপে রাখতে না পেরে কনুই দিয়ে জোরে ধাক্কা দিতে আলতাফ চৌধুরী হঠাৎ ধরফড়িয়ে উঠে বসলেন। মুখ বিকৃত করে এক হাত বুকের ওপর চেপে ধরলেন। ইস, বুকে ভীষণ ব্যথা করছে। এরপর পরমুহূর্তে রাগে গলা ভারী হয়ে রেহানার দিকে তাকালেন। এভাবে কেউ ঘুষি মারে? রাত বিরাতে এমন রাক্ষসের মতো আচরণ করছো কেন? রেহানাও থেমে থাকলো না, গলায় আক্রোশ মিশিয়ে বলল, আমি রাক্ষসের মতো করছি? ঘরের সবই ভালো, খালি আমি নাকি এমন করি? ঘরের সবাই কেন এলো এখানে? পাগল নাকি? কথাটা ছুড়ে দিতে আলতাফ চৌধুরী আবার শুয়ে পড়লেন, যেন কথোপকথন এখানেই শেষ। হঠাৎ রেহানার গলা কেঁপে উঠল, চোখ ভিজে এলো, আর একটু পরেই সে ফুপিয়ে কেঁদে উঠল। আলতাফ বিরক্ত হয়ে চোখ না খুলে বলল, উফ, ঘুমাতে দাও রেহানা। রেহানা নিজের সাথেই যেন কথা বলল, ঠোঁটের কোণে হালকা কম্পন। সবার চোখে ঘুম আছে, খালি আমার চোখে ঘুম নেই। আলতাফ শুনেও শুনলেন না, পাশ ফিরে বালিশে মুখ গুজে দিলেন। তবু রেহানা ডাক দিল, কণ্ঠে এক ধরনের অসহায়তা মেশানো, তোমার মেয়ের জন্য চিন্তা হয় না? মেয়ে বড় হয়ে গেছে। আলতাফ গড়গড় করে উত্তর দিল, তাই বলে রাত বিরাতে ঘুম উবে যাওয়ার মতো চিন্তা কেন করব? ঘুমাতে না পারলে ব্যালকনিতে যাও। কথাটা যেন গায়ে বিঁধল রেহানার, কিন্তু সে কোনো জবাব দিল না, শুধু নিঃশব্দে উঠে দাঁড়ালো। ঘরের নরম আলো পেছনে ফেলে পা টিপে ব্যালকনির দিকে এগোলো। মিনিট খানিক পর সে দাঁড়িয়ে রইল সেখানে। নিঃশব্দ রাত, আকাশে ঝুলে থাকা চাঁদ, আর তার চোখে ঘুমহীন এক দীর্ঘশ্বাস। কি করবে সে? শান্তি যে তার সহ্য হয় না। সাদি নোভাকে উল্টো ধরে খাটে বসে আছে, পা দুদিকে ছড়িয়ে কোলে বাচ্চাটাকে সামনে রাখছে। পাশেই সিমি বালিশে মুখে চেপে এমন ভান করছে যেন গভীর ঘুমে তলিয়ে গেছে। সাদি ভালো করেই জানে এটা নিছকই নাটক। বালিশের ফাঁক দিয়ে সিমের চোখ দুটো মাঝে মাঝে উকি দিচ্ছে, আর সাদিতে স্পষ্টই ধরতে পারছে
কণ্ঠে বিরক্তির সঙ্গে খানিক দৃঢ়তা এনে সে ডেকে উঠল, সিমি ওঠো বলছি, নুভা পটি করে দিয়েছে। কিন্তু সিমি একটু নড়ল না, বরং আরও নিথর হয়ে রইল, যেন শতাব্দীর গভীর ঘুমে আচ্ছন্ন। অথচ সাদি জানে সিমির ঘুম বড়ই হালকা, গাছের পাতা নড়লেও টের পায় সবটাই এখন অভিনয়। সাদি নাক মুখ কুঁচকে তাকালো, নুভার দিকে ঝুঁকে আধা হাসি আধা রাগে বলল, পটি করার জন্য এই রাতটাই পেলি তুই? তোর মা দেখছিস তো, তোরে না ধর জন্য এখন ঘুমের বাহানা দিচ্ছে। নুভা বাবার কথার অর্থ কিছু বুঝলো কি না বলা মুশকিল, কিন্তু কান্নার ফাঁকে হঠাৎ কিলবিল করে হেসে উঠল, যেন এই গোপন খেলায় সে অংশ নিয়েছে। সাদি বিরক্ত মুখে নুভাকে আগের মতোই কোলে রেখে খাটে বসেছিল। শেষে রাগ চেপে রাখতে না পেরে হঠাৎ পাশ ফিরল, আর ঠিক সেই অবস্থায় নুভাকে ফেলে শুয়ে পড়ল। সিমি পারলে সেও পারবে, কিন্তু গন্ধ প্রচুর, গন্ধের তীব্রতায় নাক চেপে বেশিক্ষণ শুয়ে থাকা গেল না। শ্বাস আটকে আসছে, চোখ মুখ কুঁচকে একসময় আর সহ্য হলো না। অনিচ্ছা সত্ত্বেও উঠে নুভাকে নিয়ে হাঁটতে লাগলো ওয়াশরুমের দিকে। সাদি ওয়াশরুমের দিকে যেতেই সিমি ধীরে ধীরে মুখের উপর থেকে বালিশ সরালো। তার ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি ফুটে উঠল। মুখ টিপে সে হাসল নিজের ভেতরের মজা উপভোগ করে। সে হাসির হালকা আওয়াজ কানে গেল ওয়াশরুমের দিকে যাওয়া সাদির। ওয়াশরুমের দরজা পর্যন্ত গিয়ে সে হঠাৎ থেমে পেছন ফিরল। ঠিক সেই মুহূর্তেই সিমি তড়িঘড়ি করে উল্টো শুয়ে পড়ল, যেন প্রথম থেকে ঘুমে আচ্ছন্ন ছিল। সাদি মুখ ভার করে ধীর গলায় বলল, আমি জানি তুমি সব নাটক করছো, বাচ্চা কাচ্চাদের পটি না ধোয় এটা কেমনে মা না করে। সিমি চুপ করে রইল, একটা শব্দ করলো না, কারণ মুখ খুললেই ধরা পড়ে যাবে, আর ধরা পড়লে সাদির আগে কত কি বলে ফেলবে তা সে ভালো করেই জানে। তাই জবাবের পরিবর্তে নীরবতাকেই ঢাল বানালো। সাদি নুভাকে ধুয়ে এনে আলতো করে খাটে শুয়ে দিল, তারপর গম্ভীর স্বরে বলল, আর নাটক করতে হবে না, ওঠো, মেয়েকে মুছে দাও, কাজ যে শেষ। তবুও সিমি গা নাড়ল না, যেন দুনিয়ার কোনো শব্দই তার ঘুম ভাঙাতে পারবে না। সিমি নড়াচড়া না করার শেষমেশ বিরক্ত হয়ে সাদি নিজেই নুভাকে মুছে দিল। কাজ শেষ করে প্যাম্পাসটা হাতে নিয়ে ব্যালকনির দিকে গেল বাইরে ফেলে দেওয়ার জন্য। কিন্তু ব্যালকনিতে গিয়েই পড়ল পাশের ব্যালকনির দিকে চোখ, যেটা মেজো ভাই আর মেজো ভাবির রুম, যেখানে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক চেনা অবয়ব রেহানা ভাবি। সাদি এক মুহূর্ত থমকে গেল, ভুরু কুচকে তাকালো, এত রাতে এখানে? দ্রুত সিমির দিকে ফিরে এলো সে, চাপা গলায় বলল, এত রাতে মেজো ভাবি ব্যালকনিতে? সিমি তখনও আদৌ ঘুমের ভান করে পড়েছিল, কিন্তু এই কথা শুনে ধাপাস করে উঠে বসল। সাদির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে তো সিমির নাটক সম্পর্কে অবগত। সাদির হাসি দেখে সিমি ভাবল এটা সাদির প্রাঙ্ক। সিমি আবার শুয়ে পড়তে উদ্যত হতেই সাদি গম্ভীর স্বরে বলল, সত্যি বলছি, গিয়ে দেখো। তাজা গসিপের মতো চোখে ঝিলিক খেল সিমির। মুহূর্তের মধ্যে কম্বল সরিয়ে ব্যালকনির দিকে দৌড় দিল। গিয়ে দেখল সত্যি রেহানা বসে আছে, শাড়ির আঁচল মুখে চেপে হালকা কাঁপছে, তার কাঁধ কান্নার মৃদু শব্দ ভেসে আসছে। মেজো আপা কান্না করছে কেন? রেহানা মুখ কুঁচকালো। এই ঘরে কেঁদে শান্তি নেই, যেন পাশের রুমটাই রেডিওর মতো সব খবর ছড়িয়ে দেওয়ার লাইভ স্টেশন, আর সেই স্টেশনের একমাত্র ঘোষক সিমি। সিমি মুখ টিপে হাসি চেপে রেহানার দিকে তাকিয়ে রইল। রেহানা বিরক্তিমাখা গলায় বলল, কই কান্না করছি, ঘুম আসছে না তাই একটু বের হলাম। তুই না ঘুমিয়ে এখানে কি করছিস? সিমি যেন খুব অবাক হয়ে চোখ বড় করলো। তাই বলো। আমি এখানে মানে? আমি তো আমার নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আপা। রেহানা ঠোঁট বাঁকালো, সেটা তো বুঝলাম, কিন্তু এত রাতে ব্যালকনিতে কেন? সিমি দুষ্টু হেসে বলল, নুভা এই রাতে পটি করে দিয়েছে, তাই সেটা ফেলার মিশনে এসেছিলাম। পথে তোমার সাথে ভিআইপি সাক্ষাৎ হয়ে গেল। রেহানা হাফসেরে বলল, তোর মেয়েটাও সব অসময়ে করে। সিমি হাসিটা চাপতে না পেরে ঠাট্টা করলো, তা ঠিক, তোমার মতোই, বলে ভেতরে ঢোকার জন্য ঘুরে দাঁড়ালো। সিমি কিন্তু যাওয়ার আগে কাঁধ ঘুরিয়ে আবার ছুড়ে দিল শেষ খোঁচা, আপা স্বপ্ন দেখা বন্ধ করে বাস্তবে ফিরে এসে শান্তিতে ঘুম দাও, সুখী হবা। রেহানা মুখ খোলার আগে সিমি ভেতরে গায়েব। রাগে গরম হয়ে উঠেল রেহানা। এই ঘরটা যেন মানুষে মানুষে ভরা এক বিরাট বাজার। ব্যালকনিতে বসেও শান্তি নেই। সে মলিন এক নিঃশ্বাস ফেলে শাড়ির আঁচলে মুখ মুছে নিল। যেখানে তার নিজের স্বামী বালিশ চেপে অন্য পাশে ঘুমিয়ে আছে, সেখানে আর কার কাছ থেকে কি আশা করবে? মুহূর্তেই সব রাগ
উড়ে গিয়ে উপসে পড়ল আলতাফ চৌধুরীর উপর। এই নাকি তার ভালোবাসার মানুষ, ভালোবাসা নাকি সবসময় পাশে থাকে, আর এখানে সে নিজে নির্ঘুম আর লোকটা সামান্য ঘুমও মাফ দিতে পারল না। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল, এর সাথে সংসার, ধুর, এর ওপর কোনো বিশ্বাস ভরসা কিছুই নেই। আর যা করা সব নিজেকেই করতে হবে, কিছু একটা না করলে হাতের বাইরে চলে যাবে সব কিছু। এখন একটাই সিদ্ধান্ত, তার ভাইয়ের ছেলেকে যেভাবেই হোক আনতে হবে। রায়েত সচরাচর নিচে নামে না, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে আড্ডাবাজি সবাই নিজের রুমের 4 দেয়ালের ভিতরে সেরে ফেলে। কিন্তু আজ অদ্ভুত এক খেয়ালে বের হয়ে পড়ল। মনে হলো নিচে গিয়ে দেখি তো সবাই কেমন আছে। ঘরগুলো আজ যেন অস্বাভাবিকভাবে নীরব, হয়তো সবাই নিজ নিজ কক্ষে ব্যস্ত। রায়েত সোজা পা বাড়ালো আমান চৌধুরীর রুমের দিকে। এই রুম তার চেনা, প্রথম দিন বাড়িতে পা রাখতেই এখানে এসেছিল সে। কিন্তু সেদিন মুরব্বির চোখে যে রাগ, যে অভিমান দেখেছিল, তা যেন পুরো ঘরটাই গরম করে তুলেছিল। রায়েত তখন চুপচাপ সরে গিয়েছিল। কারো অভিমান ভাঙানো তার দায়িত্ব নয়, এমনটাই ভেবেছিল সেদিন। উল্টো সে নিজে মনে মনে রাগ পুষে রেখেছে। অলরেডি ভুল করে এই পরিবারে একটা বিয়ের আয়োজন করেছে, আর এখন সেই ভুলের দায় তার কাঁধেই চাপিয়ে সবে অভিমান দেখাতে বসেছে। সেই রাগ থেকে রায়েত আর এই রুমে পাও দেয়নি। পরে অবশ্য মা বহুবার এসে অনুরোধ করেছে, যা না, অন্তত নাতি হিসেবে একবার দেখে আয়। মানুষটা ডাক্তারকেও ডাকে না, তুই গেলে হয়তো খুশি হবে। কিন্তু রায়েত একরকম জেদ করেই যায়নি। তবু আজ কেন যেন মনে হলো যাই দেখে একবার। দরজা ঠেলে ভেতরে ঢুকেই সে দেখলো আমান চৌধুরী শুয়ে আছেন, মুখের ভাঁজে বয়সের ছাপ, তবু চোখ দুটো তীক্ষ্ণ। রায়েত ভেতরে ঢুকতেই মুরব্বির চোখ তুলে একবার তাকালেন, আর সেই এক চাহনিতেই চিনে নিলেন ছেলেটিকে। রায়েতের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। বাহ, মুরব্বির তো ব্রেন এখনো পুরোপুরি ফিট। ওই দিনের এক দেখাতেই মনে গেঁথে নিয়েছেন আমাকে। রায়েতকে দেখে আমান চৌধুরী চেষ্টা করলেন উঠে বসতে, কিন্তু শরীরের জড়তা তাকে বাধা দিল। রায়েত আর দেরি করল না, নিজে এগিয়ে গিয়ে তার পিঠে হাত দিয়ে আস্তে আস্তে হেলান দিয়ে বসিয়ে দিল। আমান চৌধুরীর কণ্ঠে কোমলতা, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। রায়েতের ঠোঁটে কৌতুক মাখা হাসি। রিয়েলি? হ্যাঁ, অনেক, আমান চৌধুরী নিঃসংকোচে বললেন। রায়েতের চোখে ঝিলিক খেলে গেল। তাহলে এবার আমাকে খুশি করেন? মানে? মুরব্বির কণ্ঠে কৌতূহল ও খানিক সতর্কতা মিশ্রিত। রায়েত হালকা ঝুঁকে গলা নামিয়ে বলল, নানা যান, এই বিয়েটা দিয়ে আপনি অলরেডি একবার ভুল করে ফেলেছেন। এবার সেই বিয়েটা টিকিয়ে সেই ভুলটা শুধরে নিন, তবেই মন পাবেন। আমান চৌধুরীর চোখ বিস্ফোরিত হয়ে উঠল। মনে হলো যেন হঠাৎ কেউ তার বুকের ভেতরে ঠান্ডা জল ঢেলে দিয়েছে। তিনি ভেবেছিলেন নাতি এসেছে, স্নেহ ভরা কিছু কথা বলবে, হয়তো পুরনো অভিমান মুছে যাবে, অথচ তা না হয়ে পাষাণ্ডের মতো সরাসরি এসে এমন কথা বলছে। মুহূর্তে তার ভেতরে হতাশার রাগ মিশে এক অদ্ভুত ভারী অনুভূতি জমে গেল। রায়ের চোখ দুটো শুরু করে তাকালো, ঠোঁটে হালকা ব্যঙ্গের রেখা। শোধরাবেন না? মরার আগে নিজের করা ভুলের প্রায়শ্চিত্ত করে যেতে পারেন, এমন সুযোগ নানা যান বারবার আসে না। আমান চৌধুরী প্রথমে খানিক থমকালেন, তারপর মনমরা না হয়ে অদ্ভুত শান্ত এক হাসি ছড়িয়ে দিলেন মুখে। মন দিয়ে ফেলেছ? রায়েত কাঁধ ঝাঁকালো, চোখে দৃঢ়তা। মন দেয়ানের বিষয় না এটা। আপনার ছেলে আর নাতনি দুজনই একই ধাঁচের। আপনি যেমন বিয়ের সময় সেতু ছিলেন, তেমন এখনও চাইলে হতে পারেন। মুরব্বির কণ্ঠে বিস্ময়ে মেশানো কঠোরতা। তুমি এভাবে বলছো? হ্যাঁ। রায়েত নির্লিপ্ত গলার উত্তর দিল, আমি সোজা সাপটা কথা বলতেই লাইক করি। বিয়ে বাঁচাবেন, না হলে মরেও শান্তি পাবেন। আর তখন আপনার এই নাতি দূর থেকেও আপনার কবর জিয়ারত করবে, সওয়াবও কামাবেন। আমান চৌধুরী ভুরু কুঁচকে হেসে ফেলেন, এত তাড়াতাড়ি মরার কথা তুলছ? রায়েত হালকা মাথা নিল, না, আমি তা চাই না, কিন্তু আমি আপনাকে বাঁচাতে পারি এক শর্তে। কোন শর্তে? রায়েত স্থির কণ্ঠে বললেন, বিয়ে বাঁচাবেন। এই বলে সে ধীর ভঙ্গিতে বসা থেকে উঠে দাঁড়ালো। এটা বলতে এসেছো তুমি? হ্যাঁ। রায়েত একচুলো দেরি না করে উত্তর দিল, বাঁচবেন কি মরবেন এখন পুরোটা আপনার হাতে। বিয়ে বাঁচালে রায়েত নামের এই ডাক্তারের সান্নিধ্যে আপনি আবার বেঁচে উঠবেন, নয়তো না। ভুল একবার করেছেন, এবার শুধরানোর দায়িত্ব নিন। বলে রায়েত বেরিয়ে যেতে পা বাড়ালো। সে বেরিয়ে আসতে আসতে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে তুলল। মুরব্বির চোখে তীক্ষ্ণ আতঙ্ক সে স্পষ্ট দেখেছে। ভয় পেয়েছে ঠিকই, কিন্তু ভয় পাওয়ার বাইরে আর ওর উপায়ও নেই। তাছাড়া সে তো এমনিতেই মুরব্বি, রিপোর্ট দেখে ফেলেছে। মাই তাকে রিপোর্ট তুলে দেখিয়েছিল কয়েকটা ওষুধ, কিছু থেরাপি। সেগুলো ঠিকঠাক চললে কয়েকদিনের মধ্যে রিকভারি শুরু হবে। আসলেই তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন উনি
অস্পষ্ট সুরে কথা বলতে পারছেন, তাই সুযোগ বুঝে আজ রায়েত কোপ মেরেছে। যদিও নিজের চোখে এটাকে অন্যায় বলে মনে হলেও কিছু করার নেই। হয়তো এতে মুরব্বী মোড়েও শান্তি পাবে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে রায়েদের দৃষ্টি হঠাৎ থেমে গেল। তার নিজের রুমের সামনে দাঁড়িয়ে আছে মৌনতা। মেয়েটার রায়েত ভেতরে আছে ভেবে কিছুক্ষণ চুপচাপ দরজার দিকে তাকিয়ে রইল। রায়েত সিঁড়ির ওপরে এসে শেষ ধাপে দাঁড়িয়ে পড়ল। এরপর দু হাতে বুকের কাছে ভাঁজ করে সিঁড়ির রেলিংয়ে হেলান দিল। ঠোঁটে চুপিসারে ফুটে উঠল এক রহস্যময় হাসি। মৌনতার বোধহয় কল্পনাতে নেই যে রায়েত তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। মৌনতার মাথা ওড়নায় ঢাকা, পেছনের লম্বা চুলগুলো ওড়নার ভেতর দিয়ে আলগা হয়ে ছড়িয়ে পড়েছে পিঠে জুড়ে। ঘরের হালকা বাতাসে চুলের কিছু গোছা উড়ে উড়ে ওড়নার প্রান্তে ঠেকছে। রায়েত হেলান দিয়ে সিঁড়ির রেলিংয়ে চোখ স্থির করলো মৌনতার দিকে। মনে মনে আওড়ালো, দেখি কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান, লাইক করবেন। ভালো থাকবেন সকলে।